আজকে আমরা যে টপিকটা মূলত পড়বো সেটা হলো কি নিউট্রিশনাল ট্রানজিশন বা নিউট্রিশন ট্রানজিশন। এই জিনিসটা পড়বো। খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আর তাছাড়া এইখান থেকে একটু মোটামুটি কঠিন টপিক, আবার মোটামুটি ইজিও টপিক। মানে যেমন কঠিন আবার বুঝলে তেমন ইজি। আর তাছাড়া এখান থেকে একটু বেশি মুখস্থ করতে হয়, আর এখান থেকে কোয়েশ্চেন মাস্ট দিয়ে আসবে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে বিষয়গুলো মূলত কি। তো শুরু করি। তো সর্বপ্রথম যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে রাইট ডাউন দ্য ডেফিনেশন অফ নিউট্রিশন ট্রানজিশন, তাহলে যদি পরীক্ষায় নিউট্রিশন ট্রানজিশনের মানে ডেফিনেশন আসে, তাহলে তোমরা কি দিবা? তাহলে তোমরা দিবা হলো, দাঁড়া ওয়েট। তো বলা আছে কি, খেয়াল করো যে নিউট্রিশন ট্রানজিশন রেফার্স টু দ্য শিফট ইন ডায়েটারি প্যাটার্নস আগে পড়ি তারপর দেখো, and energy expenditure that occurs alongside economic, demographic and epidemiological changes। আমি জানি কিছুই বুঝো নাই, বাট ইজি আছে। দেখো, মূলত বিষয়টা হয়েছে কি যে মনে করো যে আমাদের যে ডায়েটারি যে প্যাটার্ন গুলা আছে, আবার এনার্জি ব্যয় করার যে ব্যাপারটা আছে, এনার্জি খরচ করার যে ব্যাপারটা আছে, এইটা যে চেঞ্জ হয়ে যাবে, মানে আগে শিফট হয়ে যাবে। আগে মনে করো একরকম ছিল, সেটা পরে আর এক রকম হয়ে গেছে। মানে একদম সহি শুদ্ধ ভাষায় যদি বলি, যে মনে করো আমাদের মানে নিউট্রিশন ইনটেক করার যে বিষয়টা, বা একদম শুদ্ধ ভাষায় বলতে গেলে খাবার খাওয়ার যে বিষয়টা, তো এই খাবারের মধ্যে যে পুষ্টি আছে, এই পুষ্টিগত যে বিষয়টা, এইটা হঠাৎ করে চেঞ্জ হওয়ার যে বিষয়টা, মানে আগে ছিল একরকম ডায়েটারি ইনটেকের প্যাটার্ন, আগে ছিল একরকম প্যাটার্ন, আর সেটা চেঞ্জ হয়ে মানে এনার্জি খরচ করার ক্ষেত্রে, ওই যে পুষ্টি খরচ করার ক্ষেত্রে আগে ছিল একরকম প্যাটার্ন, সেটা শিফট হয়ে গেছে, মানে সেটা চেঞ্জ হয়ে আর এক রকম হয়ে গেল। তো এই যে আগের অভ্যাস থেকে নতুন একটা অভ্যাস যে হয়ে গেল, বা এই যে শিফট যে হলো, পুষ্টিগত ইনটেক করার যে নিউট্রিশনাল ইনটেক করার যে শিফট যে হলো, এটার আমরা বলতে পারি নিউট্রিশন ট্রানজিশন। আশা করি বুঝছো। তো এই যে নিউট্রিশন ট্রানজিশন হওয়ার ফলে কি হয়, কি কি ব্যাপারটা ঘটে, ইকোনমিক, ডেমোগ্রাফিক আর ইপিডেমিওলজিক্যাল চেঞ্জেস হয়। আশা করি বুঝছো। আর এই চেঞ্জেস কারণে মূলত আমাদের যে ডায়েটারি যে প্যাটার্ন গুলো থাকে, এনার্জি এক্সপেন্ডিচার যে ব্যাপারটা থাকে, এনার্জি খরচ করার যে ব্যাপারটা থাকে, এগুলো সাধারণত শিফট হয়ে যাচ্ছে। তো এই যে শিফট হওয়ার যে বিষয়টা, এই শিফট হওয়ার বিষয়টাকে বলবো আমরা হলো নিউট্রিশন ট্রানজিশন। আশা করি একটু বুঝছো। তো খেয়াল করো যে দিনকে দিন ডেভেলপ যে কান্ট্রি গুলা আছে, এই এই কান্ট্রি গুলা এই কান্ট্রি গুলা মূলত আমাদের এই যে ট্রেডিশনাল যে ডায়েট প্ল্যান আছে, ট্রেডিশনাল ডায়েট প্ল্যান বলতে কি বোঝায়, যে ট্রেডিশনাল ডায়েট প্ল্যান বলতে বোঝায় হলো যে সিরিয়াল যে খাবারগুলো আছে, হাই ইন সিরিয়ালস মানে ফাইবার জাতীয় যে খাবারগুলো আছে, সেগুলোর বলা হয় কি ট্রেডিশনাল ডায়েট বলা হয়। এই খাবারগুলো খাওয়া বাদ দিয়ে তারা ওয়েস্টার্ন কালচারের দিকে ঝুঁকতেছে। ওয়েস্টার্ন স্টাইল যে ডায়েট গুলো আছে, এইগুলো ফলো করা শুরু করছে। ওয়েস্টার্ন স্টাইল যে ডায়েট আছে মানে কি, হাই ইন সুগার, ফ্যাটস, অ্যানিমেল সোর্স ফুড, এই যে এই সব ফুডের দিকে ঝুঁকতেছে। মানে কি, হাই ফাইবার হাই সিরিয়াল জাতীয় খাবার খাওয়া বাদ দিয়ে মানুষ এখন ওয়েস্টার্ন কালচারের দিকে ঝুঁকতেছে। তো এই যে ওয়েস্টার্ন কালচারের দিকে মানুষের যে খাদ্যাভ্যাস বা পুষ্টি ইনটেক করার মানে নিউট্রিশন ইনটেক করার যে ব্যাপারটা চেঞ্জ করে ফেলতেছে, এই যে ফুল ব্যাপারটাই হলো নিউট্রিশন ট্রানজিশন। আশা করি এইবার একটু বুঝছো। তো বিষয় হয়েছে কি, এই যে নিউট্রিশন ট্রানজিশন এই ব্যাপারটা কিন্তু আগে কিরকম ছিল, মানে আগে মানুষের নিউট্রিশন ইনটেকের যে ব্যাপারটা আগে কিরকম ছিল, আর এখন কিরকম হচ্ছে, এই যে যাবতীয় বিষয়গুলো কিন্তু দেখা হয়। আর এই যাবতীয় বিষয়গুলো দেখা হয় কোথায়, এই যে এই জন্য এটা কিন্তু অ্যানথ্রোপোলজি আর সোশ্যাল সায়েন্সের একটা পার্ট আর কি। হ্যাঁ, এখানে মূলত এই যে এটা তো একটা পার্ট বুঝলাম, যে অ্যানথ্রোপোলজি আর সোশ্যাল সায়েন্সের একটা পার্ট মূলত বুঝলাম। আর এই পার্ট হওয়ার সুবাদে মূলত কি মানুষের যে কালচারাল যেই অভ্যাস, তারপর ইকোনমিক্যাল, তারপর সোসাইটি ইনফ্লুয়েন্স ডায়েট, এই যাবতীয়, তারপরে হেলথ ওভার টাইম, এই হেলথের যে বিষয়গুলা, এই যাবতীয় চেঞ্জেস গুলা আমরা মূলত নিউট্রিশনাল ট্রানজিশনের কারণে দেখতে পারি। আশা করি একটু বুঝছো। এরপরে নিউট্রিশন ট্রানজিশনের কিছু ব্যাকগ্রাউন্ড আমরা যদি একটু দেখি, যে এই যে এই কনসেপ্টটা মানে নিউট্রিশন ট্রানজিশন কনসেপ্টটা সর্বপ্রথম মূলত আমাদের কাছে ইন্ট্রোডিউস করাইছে হলো বেরি পপকিন নামক একজন বিজ্ঞানী। উনি মূলত কি
দুইটা মেজর সেক্টর নিয়ে কাজ করছিল বা দুইটা মেজর ট্রানজিশন নিয়ে মূলত কাজ করছিল। প্রথম ট্রানজিশনটার নাম ছিল হলো ডেমোগ্রাফিক ট্রানজিশন, আর দ্বিতীয় ট্রানজিশনের নাম ছিল হলো এপিডেমিওলজিক্যাল ট্রানজিশন। তো যদি পরীক্ষায় আসে যে রাইট ডাউন দা টাইপস অফ নিউট্রিশন ট্রানজিশন, তাহলে এই দুইটা লিখবা, ডেমোগ্রাফিক আর এপিডেমিওলজিক্যাল ট্রানজিশন। ডেমোগ্রাফিক ট্রানজিশন জিনিসটা কি একটু খেয়াল করো, যে আমাদের যেই সোসাইটি গুলা আছে, এই সোসাইটি গুলার মানে আমাদের সোসাইটির যে মানুষগুলো আছে, তারা মূলত কি হাই ফার্টিলিটি মর্টালিটি, মানে উচ্চ জন্মহার মৃত্যুহার, এই হাই ফার্টিলিটি মর্টালিটির যে ব্যাপারটা আছে, এটা থেকে আস্তে আস্তে মানুষ কি করতেছে, যে লো ফার্টিলিটি লো মর্টালিটির দিকে ঝুঁকতেছে। মানে কি বিষয়টা একটু খেয়াল করো, যে আগেকার যুগের মানে ধরো যে তোমাদের বাপ দাদার ক্ষেত্রে, সরি তোমাদের দাদাদের ক্ষেত্রে শুনছো কি তোমরা, যে 8 জন 9 জন 10 জন করে ছেলে পেলে। তো তখন এই যে দাদাদের ক্ষেত্রে যে শুনতেছো, তার মানে কি বোঝা যাচ্ছে, তাদের ফার্টিলিটি রেট কত, তাদের ফার্টিলিটি তাদের ফার্টিলিটি রেট কত, হাই না, তাদের ফার্টিলিটি রেট কিন্তু হাই ছিল। এন্ড খেয়াল করো যে আগে মানুষের কিছু একটা রোগ হলেই মানুষ কিন্তু একারে মারা যেত, সামান্য একটা ডায়রিয়া হলেও কিন্তু মানুষ মারা যেত। তো তাদের কিন্তু মর্টালিটি রেট মানে মৃত্যু হারও কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু মানুষ এখন কি করতেছে, ওই যে কি জন একটা কথা আছে না, দুইটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এই দিকে যুক্তেছে। তার মানে কি, লো ফার্টিলিটি জন্মহারের যে ব্যাপারটা আছে আস্তে আস্তে ডিক্রিজ করে ফেলতেছে। আবার খেয়াল করো, আগে যেরকম মানুষ মারা যেত, আস্তে আস্তে মানুষের কি মৃত্যু হার তো মানে আছে, কিন্তু ওই যে এজটা, মানে আগে মনে করো মানুষ 40-42 বয়সেরও মারা যেত, কিন্তু এখন আস্তে আস্তে এখন কত 72 এরকম না 70 এরকমই তো, তাই না? এরকম বয়সে সাধারণত মারা যায় আর কি। তো এই যে বিষয়টা যে আমাদের মর্টালিটি রেটটাও কি করতেছে, রিডিউস করে ফেলতেছে। তো এই যে যখন হাই ফার্টিলিটি মর্টালিটি রেট থেকে যখন লো ফার্টিলিটি মর্টালিটি রেটের দিকে নিয়ে যাওয়া হয়, এটারে বলা হয় কি, ডেমোগ্রাফিক ট্রানজিশন। আশা করি বুঝছো কিছু একটা। এরপরে যেটা আছে এপিডেমিওলজিক্যাল ট্রানজিশন। এই জিনিসটা কি বোঝায়, খেয়াল করো, এই জিনিসটা বোঝায় হলো যে আমাদের যে সোসাইটিস আছে, এই সোসাইটিস গুলা আমাদের সোসাইটিস মানে ইনফেকশিয়াস যে ডিজিজ গুলা আছে, ম্যাল নিউট্রিশন গুলা আছে, ফেমিন, তারপরে কি আছে পুর স্যানিটেশন, এই যাবতীয় বিষয়গুলা থেকে আস্তে 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 ক্রনিক, তারপরে কি আছে ডিজেনারেটিভ, তারপরে কি আছে লাইফস্টাইল রিলেটেড ডিজিজ, যেমন কি ওবিসিটি, ডায়াবেটিস, তারপরে কি আছে কার্ডিওভাস্কুলার ডিজিজের দিকে ঝুঁকতেছে। বিষয়টা আরেকবার বলতেছি, আগে আগে সাধারণত মানে এই পূর্বের জামানায় সাধারণত কি হতো, বিভিন্ন প্রকার রোগ শোক হতো, বিভিন্ন প্রকার ইনফেকশিয়াস যে ডিজিজ গুলা থাকতো সেগুলো হতো। আবার মানুষ কিন্তু ম্যাল নিউট্রিশনে ভুগতো। আবার মানুষের ওই সময় কিন্তু অনেক কি দুর্ভিক্ষ হতো। তারপরে কি তখন কিন্তু মানুষের স্যানিটেশনের যে ব্যাপারটা থাকতো, পরিষ্কার পরিচ্ছন্নতা তেমন থাকতো না। কিন্তু মানুষ কি হচ্ছে, ওই অবস্থা থেকে এখন মানুষ কি করতেছে, যে ক্রনিক ডিজিজের দিকে যুক্ত মানে হচ্ছে মানুষের। ক্রনিক ডিজিজ কেমনে হচ্ছে, মানে এই যেমন ডায়াবেটিস হচ্ছে, এটা কিন্তু একটা ক্রনিক ডিজিজ, তাই না? তারপরে কি, কারণ লং টার্ম যেটা থাকে, লং টার্ম যে ডিজিজ গুলা হয় সেটাকে কি বলা হয়, ক্রনিক ডিজিজ বলা হয়। আশা করি এটা বুঝছো। তারপরে কি আছে, ডিজেনারেটিভ যে রোগগুলা থাকে এগুলা বারবার বৃদ্ধি পাচ্ছে। তারপরে মানুষের লাইফস্টাইল রিলেটেড যে ডিজিজ গুলো হয়, যেমন ওবিসিটি। আগে কিন্তু মানুষের ওবিসিটি থাকতো না, কারণ মানুষ কিন্তু অনেক কাজ বাজ করতো, অনেক ধরনের কাজ টাজ করতো। তো এতে করে অনেক পরিশ্রম করার ফলে কি হতো, মানুষের কিন্তু ওই ওবিসিটি হওয়ার প্রবণতা থাকতো না। কিন্তু এখন মানুষের ওবিসিটি হচ্ছে, যার ফলে কি ডায়াবেটিস হচ্ছে, আবার কি হচ্ছে, মানুষের হৃদরোগ জনিত বিভিন্ন প্রকার সমস্যা হচ্ছে। আর এই যে ওই ওই ইনফেকশন ডিজিজ থেকে, ম্যালনিউট্রিশন থেকে, ফ্যামিন থেকে, পুর স্যানিটেশন থেকে আস্তে আস্তে মানুষের যে ক্রনিক ডিজিজের দিকে, তারপর ডিজেনারেটিভ ডিজিজের দিকে, লাইফস্টাইল রিলেটেড ডিজিজ যে ঝুঁকার যে ব্যাপারটা মানে ঝুঁকতেছে বলতে আর কি, মানুষের হয়ে যাচ্ছে, চেঞ্জেসটা হয়ে যাচ্ছে, শিফটিং যে হচ্ছে, এই শিফটিংটাকে তুমি বলবা কি, এপিডেমিওলজিক্যাল ট্রানজিশন। আশা করি কিছু বুঝছো। এরপরে আমরা যদি নিউট্রিশন ট্রানজিশনের ক্ষেত্রে কিছু মেন মেন পয়েন্ট দেখার চেষ্টা করি, তাহলে একটু বুঝতে পারবা কিছু একটা। যেমন মানুষের এই যে কিরকম চেঞ্জেস হচ্ছে, যেমন ডায়েটারি চেঞ্জেস হচ্ছে, লাইফস্টাইল রিলেটেড চেঞ্জেস হচ্ছে, হেলথ রিলেটেড চেঞ্জেস হচ্ছে, গ্লোবাল ইম্প্যাক্টও পড়তেছে কিন্তু এর ফলে। আর এর ফলে মানুষের নিউট্রিশনাল ট্রানজিশন যে এত বেশি হারে বাড়তেছে, যেমন এর ফলে কি ডাইনামিক লেভেলেরও কিন্তু মানে ডাইনামিক গ্লোবাল যে ইম্প্যাক্টও কিন্তু বাড়তি মানে অনেক পড়তেছে।
তার মধ্যে আমরা যদি ডায়েটারি চেঞ্জের ক্ষেত্রে দেখি যে আগে মানুষ প্লান্ট বেসড খাবার খেত, শাকসবজি খেত, ই করতো, আর মানুষ লো ফ্যাট খাইতো। কিন্তু এখন মানুষ কি করতেছে, যেসব খাবারে বেশি এনার্জি এইসব খাবারের দিকে ঝুঁকতেছে। তারপরে বিশেষ করে প্রসেসড ফুড যেমন বার্গার টার্গার, তারপরে আরো অন্য যে স্ন্যাক্স জাতীয় খাবার আছে, তারপর বিভিন্ন প্রকার প্রসেসড ফুড গুলো যা আছে, এই দিকে মানুষ কিন্তু ঝুঁকতেছে। এই দিকে মানুষ ঝুঁকতেছে। আগে মানুষ কি কষ্ট করে কষ্ট করে কি পরোটা বানাই খাইতো, আর এখন কি রেডিমেড পরোটা দিকে ঝুঁকতেছে, খাচ্ছে। তো এইগুলা কিন্তু কাইন্ড অফ প্রসেসড ফুড। তো এই যে মানুষের দেখো আগেকার যেমন রুটি খাওয়ার যে কথা বললাম, যে আগে মানুষ রুটি খেত, পরোটা খেত, নিজের হাতে বানায়, আর এখন কি রেডিমেড ডিরেক্ট কি তার উপর দিয়ে দেয়, আর কি হচ্ছে ডিরেক্ট পরোটা ভেজে খেয়ে ফেলতেছে, এরকম আর কি। তো এই যে এটা কিন্তু একটা নিউট্রিশনাল ট্রানজিশনের মধ্যে পড়ে, আর এটা কি ডায়েটারি চেঞ্জেস হচ্ছে। তারপরে খেয়াল করো, আগেকার যুগের জামানায় যে মানুষের যে যেরকম লাইফ স্টাইল ছিল, আর এখনকার যুগের জামানায় যে মানুষের যে লাইফ স্টাইল, এটা কিন্তু দিনকে দিন চেঞ্জেস হচ্ছে। যেমন আগেকার যুগের জামানার মানুষরা অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতো, কিন্তু সেটাকে এখন দিনকে দিন কি হচ্ছে বলতো, রিডিউসড হয়ে যাচ্ছে। কেন রিডিউস হচ্ছে? আরবানাইজেশন আর কি বলতো টেকনোলজির কারণে দিনকে দিন মানুষের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আস্তে আস্তে চেঞ্জেস মানে কমে আসতেছে। এরপরে দেখো খেয়াল করো হেলথ আউটকামের ক্ষেত্রে খেয়াল করো যে এই যে মানুষ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতেছে না, মানুষ ডায়েটারি ইনটেক ঠিক মতো খাচ্ছে না, বিশেষ করে প্রসেসড ফুড গুলো খাচ্ছে, এর ফলে কি হচ্ছে, মানুষ ওবিসিটি তে আক্রান্ত হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, বেশি করে হার্ট ডিজিজ হচ্ছে, তাই না? তো এই হার্ট ডিজিজ হচ্ছে। এরপরে খেয়াল করো যে মানুষ আগে কি হচ্ছে, যে হোয়াইল আন্ডার নিউট্রিশন স্টিল এক্সিস্ট, মানে এখন আন্ডার নিউট্রিশন যে ব্যাপারটা, মানে ম্যাল নিউট্রিশন এখনো আছে, আগের থেকে আগেকার মানুষের তুলনায় কিন্তু এখনো কিন্তু মানুষের মধ্যে ম্যাল নিউট্রিশনের জিনিসটাও দেখা যায় আর কি। এই তো টুকটাক কথাবার্তা, এটা লাগবে না, এটা দরকার নাই, যেটুকু পর্যন্ত লিখলেই হবে। এরপরে খেয়াল করো যে গ্লোবাল ইম্প্যাক্ট তাহলে কি হচ্ছে, যে মানুষ যে কাজ বাজ ঠিক মতো করতে যাচ্ছে না, আলসেও যাচ্ছে, তারপরে ওবিসিটি হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, হার্ট ডিজিজ হচ্ছে। এর ফলে আমাদের পৃথিবীতে কিরকম গ্লোবাল ইম্প্যাক্ট পড়ে, মূলত কি গ্লোবাল ইম্প্যাক্টের ফলে বিশেষ করে ডেভেলপিং যে কান্ট্রি গুলো আছে ওইখানে তো মানুষজন কাজই করতে চায় না। তো এতে করে কি হচ্ছে, এই যে মডার্নাইজেশন হওয়ার কারণে কি হচ্ছে, এই যে এর কারণে কি হচ্ছে, মানুষের বিভিন্ন প্রকার ইম্প্যাক্ট পড়ছে। মানুষ বিশেষ করে কি করতেছে বলতো, কাজের দিকে ঝুঁকতেছে। তো এই যে কাজের ব্যস্ততার কারণে মানুষ কিন্তু আর এই রান্না বান্না করে খাওয়ার যে ব্যাপারটা, এটার আর সময় পাচ্ছে না। আর এই যে সময় পাচ্ছে না, এর ফলে কি হচ্ছে, মানুষের ফুড হ্যাবিট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এই যে যেমন আমাদের ক্ষেত্রে, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের কি করা উচিত, আগে সবার আগে নাস্তা করা উচিত। কিন্তু আমরা তা না করে সকাল সকাল উঠে যাই ক্লাস করি, মাঝখানে ক্লাস করতে করতে হঠাৎ করে একটা ব্রেক পাই, ব্রেক পাওয়ার সময় কি ছোট্ট করে একটা সিঙ্গারা খেয়ে নিই, আবার ক্লাসে ঢুকে এরকম করতে 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 আমাদের সকালের খাবার খাওয়া হয়ে যায় কোন দিকে, একদম মনে করো বিকাল বেলা বাসায় যায় আর কি মানে খাওয়াটা হচ্ছে আর কি। ব্রেকফাস্ট তখন হচ্ছে মানে বিকাল বিকালে ব্রেকফাস্ট হচ্ছে। তো এই যে দেখো, এভাবে কিন্তু আমাদের কিন্তু ডায়েটারি ইনটেকের যে বিষয়গুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানুষের খাদ্যাভ্যাস চেঞ্জ হচ্ছে। আর এভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের কি পৃথিবীতে গ্লোবাল ইম্প্যাক্টও পড়তেছে। এই তো টুকটাক কথাবার্তা। তো এই যে এর ফলে নিউট্রিশনাল ট্রানজিশনের ক্ষেত্রে বিভিন্ন ডাইনামিক যে প্রসেস, তার মধ্যে আমরা যেটা পড়তেছি মূলত নিউট্রিশনাল ট্রানজিশন পড়তেছি, ডেমোগ্রাফিক ট্রানজিশন পড়লাম, একটু ধারণা নিলাম, এপিডেমিওলজিক্যাল যে ট্রানজিশন আছে এগুলো টুকটাক ধারণা নিলাম। এই যে তিনটা জিনিস, এই যে তিনটা ট্রানজিশন, এই তিনটা ট্রানজিশনই মূলত কি একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। আর যখন এটা ইন্টারকানেক্টেড ভাবে আমরা যখন গবেষণা করব, আমরা যখন ধারণা নিব, আর এই যে তখন এটার আমরা ডাইনামিক প্রসেস হিসেবে বলবো আর কি। এই তো টুকটাক কথাবার্তা, আশা করি বুঝছো। এরপরে আস্তে আস্তে আমাদের বলা চলে এই অধ্যায়ের সবচেয়ে কঠিন পার্টের দিকে আমরা যাচ্ছি। আর এইখান থেকে মূলত মাস্ট বি একটা কোশ্চেন তুমি দেখবাই, মানে এই যে আমরা ফ্লো চার্ট দেখতেছো না, এই ফ্লো চার্টের আমি যদি পুরো পৃষ্ঠা ধরে খালি স্টার্ট দিতে থাকি তাও শেষ হবে না, কারণ এইখান থেকে কোশ্চেন আসবেই, মাস্ট বি আসবেই। তো আমরা যদি একটু বিভিন্ন প্রকার স্টেজ দেখি, যে আমরা এই কোশ্চেনটা আসবে এইভাবে, রাইট ডাউন দ্য ফ্লো চার্ট অফ স্টেজ অফ কি হেলথ, নিউট্রিশন এন্ড ডেমোগ্রাফিক চেঞ্জ। তো এই যে হেলথ, নিউট্রিশন এন্ড ডেমোগ্রাফিক চেঞ্জেস গুলো যদি আমরা একটু দেখতে যাই, যে কি কি চেঞ্জেস হচ্ছে আর কি কি ব্যাপার ঘটতেছে, এই ব্যাপারগুলো একটু দেখতে চাচ্ছি আমরা। সর্বপ্রথম আমরা এক কোণা থেকে শুরু করি। এই যে এই চারটা আমরা একদম যেভাবে আছে সেভাবে তোমাদের লিখতে হবে। তো আমরা জাস্ট খালি একটু ধারণা নেওয়ার চেষ্টা করি, কারণ কি মুখস্থ তো তোমাদের করতে হবে, আর আমার তো পাঠ শেষ, কারণ আমি মুখস্থ করে লিখে আসছিলাম।
সো আমার আর প্যারা নাই, তোমাদের মূলত হলে প্যারা। সো কষ্ট করে মুখস্থ করতে হবে। তো ব্যাপারটা এরকম যে সর্বপ্রথম আমরা পড়বে হলো ডেমোগ্রাফিক ট্রানজিশন। ডেমোগ্রাফিক ট্রানজিশনটা কি হলো দেখো তো। আমরা তো একটু আগে পড়লাম যে হাই ফার্টিলিটি হাই মোর্টালিটি রেট থেকে আস্তে আস্তে আমাদের মানে ডেমোগ্রাফিক চেঞ্জটা কোথায় যাচ্ছে বলতো, লো ফার্টিলিটি আর কি লো মর্টালিটির দিকে। তো ওই ব্যাপারটার মাঝখানে যে প্রসেস গুলা, এই প্রসেস গুলো আমরা একটু টুকটাক মানে কি ব্যাপারগুলো ঘটে, আমরা কেন ঘটে এগুলো একটু দেখার চেষ্টা করি। মূলত কি আগেকার জামানায় মানুষের হাই ফার্টিলিটি আর কি হাই মর্টালিটি রেট ছিল। এই হাই ফার্টিলিটি এন্ড হাই মর্টালিটি যেই ব্যাপারটা, এটা আস্তে আস্তে আমাদের কি করা মানে আমাদের ফোকাস কি হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো এই জিনিসগুলো আমরা চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কি করি বলতো, রিডিউসড মর্টালিটি মানে দিনকে দিন মর্টালিটি রেট যে আছে সেটা আস্তে আস্তে আমরা রিডিউস করার আমাদের মূল উদ্দেশ্য। আর আমাদের যে এজ স্ট্রাকচার আছে, এই এজ স্ট্রাকচারটাও দিনকে দিন পারফেক্ট করার যে উদ্দেশ্য, সেটা আমাদের মূল উদ্দেশ্য থাকে আর কি। তো এর ফলে তোমরা যখন হাই ফার্টিলিটি হাই মর্টালিটি রেট থেকে লো মর্টালিটি রেটের দিকে নিতে যাচ্ছ, যখন তুমি মোর্টালিটি রেট রিডিউস করতেছো, যখন তুমি তোমার এজ স্ট্রাকচার ঠিক রাখতেছো, তখন এর ফলে কি হচ্ছে, তার পাশাপাশি দেখো তুমি আরো কিছু কাজ করতেছো। তার পাশাপাশি তুমি প্রপার ফ্যামিলি প্ল্যানিং করতেছো। তারপরে বিভিন্ন প্রকার ইনফেকশন যে ডিজিজ গুলো আছে, এইগুলো ঠিকঠাক মতো তুমি যখন কন্ট্রোল করবা, তখন কি তুমি ঠিক তখন তুমি যখন ফ্যামিলি প্ল্যানিং প্রপারলি করবা, মানে তুমি মনে করো 10টা বাচ্চা টাচ্চা নিবা না, তুমি যখন 2টা বা একটা বাচ্চার দিকে নেওয়ার দিকে ঝুঁকবা, তাহলে এর ফলে কি হচ্ছে, আবার তুমি যখন বিভিন্ন প্রকার ডিজিজ থেকে সেটা কন্ট্রোল করার জন্য তুমি প্রপার সতর্ক থাকবা, এর ফলে কি হচ্ছে, তোমার যে ফার্টিলিটি রেট ফ্যামিলির যে ফার্টিলিটি রেট আস্তে আস্তে কি কমে আসবে। তার পাশাপাশি যে এজিং এর যে ব্যাপারটা, মানে বয়সের যে ব্যাপারটা, এই বয়সের ব্যাপারটা আস্তে আস্তে দিনকে দিন তুমি কি মর্টালিটি রেট কমে আসবে, তুমি আরো বেশি দিন আয়ু বাড়াইতে পারবা। কারণ তুমি কিসের দিকে ফোকাসড হইছো, কারণ তুমি এই বিভিন্ন প্রকার ডিজিজ যে আছে, এই ডিজিজ থেকে বাঁচার জন্য যেই ব্যাপারগুলো থাকে, এই ব্যাপারগুলো প্রপারলি মেনটেন করতেছো। আর যখন প্রপারলি মেনটেন করার ক্ষেত্রে মানে কিভাবে মেনটেন করবা, তুমি মূলত আমাদের যে হেলদি এজিং এর যে ব্যাপারটা আছে, আর স্পাশিয়াল যেই রিডিস্ট্রিবিউশনের যে ব্যাপারগুলো আছে, স্থানিক যে রিডিস্ট্রিবিউশনের যে ব্যাপারগুলো আছে, পুনর্বন্টনের যে ব্যাপারগুলো আছে, এই যে হেলদি এজিং এর যে ব্যাপারটা পুনর্বন্টন ঠিকঠাক মতো যদি করে থাকো, তাহলে কি তুমি কি করতে পারবা, তাহলে তুমি এই যে ফার্টিলিটি রেট আর মর্টালিটি রেটের যে বিষয়টা আমরা পড়লাম, যে এটার ক্ষেত্রে কই গেল, এটার ক্ষেত্রে তখন তুমি কি করতে পারবা, লো ফার্টিলিটি ফার্টিলিটি আর কি বলতো, লো মর্টালিটি রেটের দিকে ঠিকঠাক মতো চেঞ্জ আনতে পারবা, মর্টালিটি চেঞ্জেসটা আনতে পারবা। এটা মূলত তোমরা আনতে পারবা না, এটা মূলত কি আসলে আমাদের ঠিকঠাক মতো করতে হবে, এগুলো প্রপার ওয়েতে মেনটেন করতে হবে। আর এইগুলো যদি প্রপার ওয়েতে আমরা মেনটেন করতে পারি, তবে ধীরে 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 আমাদের যেই ব্যাপারগুলো আছে, ডেমোগ্রাফিক ট্রানজিশনের যে চেঞ্জেস গুলো আছে, মানে হাই ফার্টিলিটি আর মর্টালিটি রেট থেকে আমরা ডিরেক্ট ডিরেক্ট কি লো ফার্টিলিটি আর লো মর্টালিটি রেটের দিকে ঝুঁকতে পারবো। কিভাবে ঝুঁকতে পারবো, আমি আরেকবার বলতেছি, যে আমরা যদি প্রপার ফ্যামিলি প্ল্যানিং করি, বিভিন্ন প্রকার ডিজিজ গুলো আছে, এগুলো যদি প্রপার ওয়েতে কন্ট্রোল করতে পারি, এই কন্ট্রোল করার মাধ্যমে কি আমাদেরকে লো ফার্টিলিটি আর লো মর্টালিটি রেটের দিকে আমরা যাইতে পারবো। আশা করি একটু হলো বুঝছো। এরপরে যেটা আমরা পড়বো, এটা হলো কি এপিডেমিওলজিক্যাল যে ট্রানজিশন আছে সেইটা। আচ্ছা, এপিডেমিওলজিক্যাল যে ট্রানজিশন আছে সেটার ক্ষেত্রে মূলত কি আছে দেখো তো। এখানে ক্ষেত্রে মূল ব্যাপারটা কি, হাই প্রিভ্যালেন্স ইনফেকশাস যে ডিজিজ গুলো আছে, এই ডিজিজ গুলা থেকে আমাদের কি করতে হবে, লোয়ার দিকে আমরা যাচ্ছি, তাই না, লো প্রিভ্যালেন্স ইনফেকশাস ডিজিজ দিকে আমরা যাচ্ছি মূলত। তো ব্যাপারটা খেয়াল করো কিভাবে আমরা এই দিকে যাইতে পারবো। মূলত কি, এই যে এই জিনিসটার ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন প্রকার পেস্টিলিজেন্স আছে, তারপরে আমাদের বাসার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যে আনহেলদি যে এনভায়রনমেন্ট আছে, এটা যদি আমি কোনোভাবে রিডিউস করতে পারি বা কোনোভাবে যদি আমি প্রপার ওয়েতে মেনটেন করতে পারি, আমি যদি আমার প্রপার ফ্যামিলি প্ল্যানিং করতে পারি, আমি যদি আমার ডিজিজ গুলা কন্ট্রোল করতে পারি, মানে কি ঠিকঠাক মতো যদি স্বাস্থ্যজন থেকে ডিজিজ গুলা কন্ট্রোল করতে পারি, আমি যদি আমার 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 বলতে কি, এই যে মানে কি বলে, এই যে ওইটার নাম কি যেন বলে, ফেমিন, মানে কি দুর্ভিক্ষটা ঠিক মতো কন্ট্রোল করতে পারি, ঠিক মতো প্রিভেনশন করতে পারি, এর ফলে কি হবে, আমাদের যে ক্রনিক যে ডিজিজ গুলো আছে, এই ক্রনিক ডিজিজ গুলা থেকে আস্তে আস্তে আমরা কিন্তু মুক্তি পেতে পারবো। কিভাবে মুক্তি পাবো, এই ক্ষেত্রে বলা আছে
যে প্রপার হেলদি এজিং। আর এই ক্ষেত্রে মূল ফোকাসটা কিসে রাখতে হবে বলতো? আমাদের যে বিভিন্ন প্রকার মেডিকেল যে ইন্টারভেনশন আছে, বিভিন্ন প্রকার পলিসি যে আছে, বিভিন্ন প্রকার যে বিহেভিয়ার গুলো যে আছে, এগুলো প্রপার ওইতে আমরা মেনটেন করতে হবে আর কি। এগুলো ফোকাস করলেই আস্তে আস্তে আমরা এই যে হাই প্রিভিলেন্স অফ ইনফেকশাস ডিজিজ থেকে আমরা রেহাই পাইতে পারবো। তো এই হলো মূলত ব্যাপার। পুরোটা একেবারে ডিরেক্ট মুখস্থ করতে হবে, আমি জাস্ট খালি একটু পড়ে দিচ্ছি এই আর কি। এরপরে যেটা আছে নিউট্রিশনাল ট্রানজিশন কিভাবে হচ্ছে, যেমন আমাদের মূল ফোকাসটা কি আন্ডার নিউট্রিশন যে মানুষটা আছে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো এর ফলে কি হবে, আমাদের যে দুর্ভিক্ষটা আছে দিনকে দিন কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে। আর এই রিডিউস যে হচ্ছে, যাই হোক, এর ফলে কি হচ্ছে যে নিউট্রিশন রিলেটেড এই যে নিউট্রিশন রিলেটেড নন কমিউনিকেবল যে ডিজিজ গুলো আছে, এই যে এগুলার প্রিডমিনেন্ট হওয়া শুরু করছে। তো এর ফলে কি হচ্ছে, এর ফলে আমাদের কি করতে হয় মূলত, আমাদের এইগুলা কমানোর জন্য আমাদের মূলত কি করতে হবে, আমাদের যে মেডিকেল যে ইন্টারভেনশন গুলো আছে, বিভিন্ন প্রকার পলিসি যে আছে, বিভিন্ন প্রকার পলিসি ইনিশিয়েটিভ যেগুলো আছে, বিভিন্ন প্রকার বিহেভিয়ার চেঞ্জের যেগুলো আছে, সেগুলো দিকে একটু ফোকাসড হইতে হবে। এন্ড তবেই তুমি কি করতে পারবা, এই নিউট্রিশনাল ট্রানজিশনের যে ব্যাপারগুলো আছে এগুলো আস্তে আস্তে বুঝতে পারবা। আশা করি হালকা পাতলা একটু ধারণা পাইছো। এন্ড এগুলো মূলত ডিরেক্ট মুখস্থ করতে হবে, বুঝান তেমন কিছুই ছিল না, ডিরেক্ট মুখস্থ করতে হবে। তো আমরা এখন যেটা মূলত পড়বো আমাদের এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো এটাও আমরা বোঝার চেষ্টা করব। মূলত কি পরীক্ষায় অনেক সময় আসে রাইট ডাউন দ্য প্যাটার্নস অফ নিউট্রিশন ট্রানজিশন। তাহলে খেয়াল করো, আমরা যদি একটু প্যাটার্ন গুলো পড়ার চেষ্টা করি, প্রথম স্টেজে কি আছে, প্রথম স্টেজে হলো কি হান্টার গেদার লাইফ স্টাইল। মানে কি, এই যে আমাদের যে নিউট্রিশনাল পুষ্টিগত যে ট্রানজিশন শিফটিং হচ্ছে, এই শিফটিংটা কিভাবে কি কি হচ্ছে এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। মানুষ আগে হান্টার গেদার লাইফ স্টাইল পালন করতো, তাই না? মানে কি, আগে মানুষ শিকার করতো। শিকার করার কি, মানুষ আগে কি শিকার করতো, শিকার করতো, তার পাশাপাশি কি করতো, বিভিন্ন প্রকার ফ্রুটস, আবার প্লান্টস, এগুলা কি করতো, গ্যাদার করতো, কালেক্ট করতো। আচ্ছা, এই যে আগেকার মানুষের এই যে খাবারগুলো ছিল, এই খাবারগুলো কি ন্যাচারাল ছিল, লো ফ্যাট ছিল, হাই ফাইবার ছিল। এন্ড তারা কিন্তু খুবই অ্যাক্টিভ লাইফস্টাইল পালন করতো। আর এই অ্যাক্টিভ লাইফস্টাইল পালন করার কারণে তাদের কিন্তু লেস ডিজিজ, মানে কি কম ডিজিজ হতো। তাহলে এই যে এটা কিন্তু আমাদের নিউট্রিশনাল ট্রানজিশনের একদম আগের আগের ধাপ পড়তেছি। এন্ড আস্তে আস্তে কি হচ্ছে সেইগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে কি, এরপরে আর্লি আর্লি এগ্রিকালচার, মানে কি, এরপরে মানুষ হান্টিং করা বাদ দিয়ে এরপরে আস্তে আস্তে কি করলো, কৃষি খাতের দিকে ঝোঁকা শুরু করলো মানুষ। আগে অতীতে মানুষ আগে কি করতো, হান্টিং করা বাদ দিয়ে তখন আস্তে আস্তে মানুষ বুঝলো যে আমরা কিন্তু কৃষি কাজ করেও জীবন অতিবাহিত করতে পারি। তখন তারা কি করা শুরু করলো, পিপল স্টার্টেড ফার্মিং, মানুষ ফার্মিং করা শুরু করলো, বিভিন্ন প্রকার যে ক্রপস গুলো আছে সেগুলো গ্রো করা শুরু করলো। এরপরে কি করলো, যে ব্যাপারটা কি ছিল, তাদের যে লাইফ স্টাইল ছিল এটা কিন্তু খুবই হার্ড ছিল। তার পাশাপাশি তারা কিন্তু ফিজিক্যালি অ্যাক্টিভ ছিল, তারা কিন্তু লেবার ইন্টেন্সিভ লাইফ স্টাইল পালন করতো। আর এই যে লেবার ইন্টেন্সিভ লাইফস্টাইল পালন করার সুবাদে তারা কিন্তু বেশি একটা রোগে আক্রান্ত হতো না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফসলি জমি ফসলি জমি কি ঠিকঠাক মতো যদি পানি পেত না, বন্যা খরা, তারপর কি ঘূর্ণিঝড়ের কারণে কি হতো, দুর্ভিক্ষ দেখা দিত। আর দুর্ভিক্ষ যখন দেখা দিত তখন কি হতো, ফুড শর্টেজ হতো। তো এই যে ফুড শর্টেজ হতো, মানে দুর্ভিক্ষ দেখা দিত। And এই দুর্ভিক্ষতা মানুষ ভাবলো যে আমাদের সর্বপ্রথম আমরা তো হান্টিং করতাম, মানুষ ভাবতেছে মানে আমরা অতীতের পড়াশোনা করতেছি মূলত। আমরা তো আগে হান্টিং করতাম, হান্টিং থেকে আস্তে আস্তে মানুষ কি করা শুরু করলো, এগ্রিকালচারের দিকে ঝুঁকা শুরু করলো। কিন্তু তারা দেখলো কি, যে এই যে আমরা যে এগ্রিকালচারের দিকে কাজ করতেছি, এই এগ্রিকালচারের যে ফুড গুলো আছে এগুলা কিন্তু, মানে এগ্রিকালচার যে ফুড গুলো আছে এগুলো কিন্তু সবসময় পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? কারণ হলো বন্যা হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, তারপরে কি ঘূর্ণিঝড় হচ্ছে। এরপরে মানুষ ভাবা শুরু করলো কি, এখন আমাদের এমন ভাবে কাজ করতে হবে, এগ্রিকালচারটা আরো ইমপ্রুভ করতে হবে। কিভাবে ইমপ্রুভ করতে হবে, মানে এমন ধানের জাত উৎপন্ন করতে হবে যারা বন্যা বন্যা খরা প্রতিরোধী, এরকম টাইপ। মূল কথাটা কি, এই যে তখন আস্তে আস্তে কি হলো, রিসিডিং দ্য ফেমিন, আস্তে আস্তে এই ফেমিনের হার কিন্তু কমা শুরু করলো। এই কমার শুরু করছে কিভাবে, কমা শুরু করলো, যে আগে কিন্তু অনেক দুর্ভিক্ষ হতো, কিন্তু এখন তুমি কখনোই শোনো নাই যে দুর্ভিক্ষ হচ্ছে। কারণ কি, আমাদের যে এগ্রিকালচার আছে সেটা দিনকে দিন ইমপ্রুভ হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে। আমরা কিন্তু এর ফলে কি হচ্ছে, অনেক ধরনের ফুড, অ্যাভেলেবল ফুড পাচ্ছি। আর আস্তে আস্তে কি দুর্ভিক্ষ কমে আসতেছে। এরপরে খেয়াল করো, মানুষের যে ইনকাম আস্তে আস্তে কি হচ্ছে, ইনক্রিজ হওয়ার ফলে কি হচ্ছে, মানুষ যে বেটার নিউট্রিশন পাচ্ছে, বেশি পুষ্টি পাচ্ছে। তো
তো আস্তে আস্তে খেয়াল করো মানুষ কোথায় ছিল আগে। মানুষ আগে শিকার করে খাবার খাইতো। আর আমরা এখন থার্ড স্টেজে আছি, যেই পর্যায়ে আর কি আমরা প্রপারলি কি পাচ্ছি, পুষ্টি পাচ্ছি। এখন দেখো এই যে প্রপারলি পুষ্টি যে পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, হঠাৎ করে আমাদের মনে হলো কি আমাদের তো এখন একটু আমাদের মডার্ন লাইফ পালন করতে হবে। তখন আমরা কোন দিকে ঝুঁকলাম, আমরা তখন আর এগ্রিকালচারের দিকে না ঝুঁকে আমরা ডিরেক্ট চলে গেলাম কি ওয়েস্টার্ন কালচারের দিকে, ওয়েস্টার্ন ডায়েটের দিকে, ওয়েস্টার্ন লাইফ স্টাইলের দিকে। তখন আমরা কি করলাম, আমাদের ডায়েটটা আস্তে আস্তে মডার্ন করা শুরু করলাম। এখন আমরা কি একটু ফাস্ট ফুড খাচ্ছি, প্রসেসড ফুড খাচ্ছি, সুগার খাচ্ছি, অয়েল অ্যানিমেল ফ্যাট এগুলা খাচ্ছি। এই যে এইসব ফুডের মধ্যে কি থাকে বলতো, হাই ক্যালোরি ইনটেক থাকে। আমরা পরিশ্রম করতেছি কম, কিন্তু ক্যালোরি ইনটেক করতেছি বেশি। এরপরে খেয়াল করো যে আমরা সেই শিকার করার ধাপ থেকে এখন আমরা চলে আসলাম কি ওয়েস্টার্ন কালচারে। তো ওয়েস্টার্ন কালচারে যখন আসলাম তখন আমরা দেখলাম যে আমাদের কোনো প্রকার কি নাই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই। আমরা ঠিক মতো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতেছি না। আমরা এর ফলে কি হচ্ছে বলতো, আমাদের ওবিসিটি, ডায়াবেটিস, হার্ট ডিজিজ দিনকে দিন কি হচ্ছে বলতো, বৃদ্ধি পাচ্ছে। তো এর ফলে খেয়াল করো যখন আমাদের এই যে রোগ শোক হওয়া শুরু করলো, আমাদের ওবিসিটি বাড়া শুরু করলো, তারপরে কি হলো, হঠাৎ করে আমাদের মনে হলো, জীবনের শেষ পর্যায়ে আমাদের মনে হলো আমরা তো অনেক মোটা হয়ে গেছি, আমাদের অনেক রোগ শোক বাসা বাঁধছে, আমাদের এখন একটু জীবনের বুড়া বয়সে তখন একটু মনে হয় কি যে আমাদের একটু কি হেলদিয়ার লাইফ স্টাইল পালন করতে হবে। তখন আমাদের একটু অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ, হেলথ সম্পর্কে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়। এরপরে কি হয়, আমাদের যে শিফট টুয়ার্ড এই যে আমরা এই বয়সেই, আমরা ধরো যে এই বয়সে আমরা অনেক 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 ফাস্টফুড খেলাম। ফাস্টফুড খাওয়ার পর হঠাৎ আমাদের মনে হলো যে এখন তো আমাদের বয়সের জীবনের শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের এখন ডায়াবেটিস হওয়া শুরু করছে, আমাদের এখন হার্ট ডিজিজ হওয়া শুরু করছে, কিডনি প্রবলেম হওয়া শুরু করছে। আমাদের এখন কি করতে হবে, শিফট করে আবার তখন কি আমাদের ব্যালেন্স ডায়েটের দিকে ঝুঁকতে হবে, আমাদের তখন আবার ফ্রুটের দিকে ঝুঁকতে হবে, আমাদের তখন শেষ বয়সে কি ভেজিটেবলের দিকে ঝুঁকতে হবে। আবার তখন আমাদের ভাবি যে আমাদের একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, জিম টিমে যাওয়া উচিত, ফিটনেস করা উচিত। আমাদের তখন গোল কি হয়, গোল হয় হলো আমাদের যে ক্রনিক যে ডিজিজ গুলো আছে এগুলো প্রিভেন্ট করতে হবে, এই ব্যাপারের দিকে ফোকাসড হই। তার মানে কি ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমরা আগে কি অনেক পরিশ্রম করতাম, পরিশ্রম করতে করতে হঠাৎ আলসে হয়ে গেলাম, আলসে হয়ে যাওয়ার পরে তখন কি আমরা কাজ বাজ বন্ধ করে দিলাম, অসুস্থ হয়ে গেলাম, রোগ শোক হইলো, রোগ শোক হওয়ার পরে আবার আমরা হেলদিয়ার লাইফের দিকে ঝুঁকলাম। এই তো মূলত ব্যাপার। তো এই যে দেখো খেয়াল করো, একবার আমরা ভালো লাইফ থেকে আবার খারাপ লাইফ, আবার খারাপ লাইফ থেকে আবার ভালো লাইফ, ভালো লাইফ থেকে কোন লাইফের দিকে যুক্তেছি দেখো তো, খারাপ, খারাপ লাইফ, আবার খারাপ লাইফ থেকে আবার কি ভালো লাইফ। এই যে এভাবে দেখো তো বারবার কি হচ্ছে, আমাদের কি হচ্ছে বলতো, পুষ্টিগত যে ট্রানজিশন আছে বা পুষ্টিগত যে শিফটিং আছে বা চেঞ্জেস আছে এটা কিন্তু হচ্ছে। আর এই যে চেঞ্জ হচ্ছে এটাই কিন্তু আমাদের নিউট্রিশনাল ট্রানজিশন। আশা করি কিছু বুঝছো এখান থেকে। এই প্যাটার্ন গুলো খুব ইম্পর্টেন্ট, যেভাবে লেখা আছে এভাবে লিখবা, বা তোমাদের শীট থেকেও দেখতে পারো, সেম জিনিসই একটু ইজি করে লেখা আছে, আশা করে বুঝবা। এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করো যে আরেকটা ফিগার রাখতে বলতে পারে যে স্টেজ অফ দা নিউট্রিশন ট্রানজিশন। তাহলে আমাদের যদি এখন নিউট্রিশন ট্রানজিশনের যদি কি যেন কি বলে, যদি যদি আমাদের কি স্টেজ গুলো আঁকতে বলে, এন্ড আমরা তখন কি করব, আমরা তখন কান্নাকাটি না করে ডিরেক্ট আঁকা শুরু করতে হবে। এন্ড এইটার স্টেজটা মূলত কি, যে তোমরা চাইলে এখান থেকেও পড়তে পারো, এই সিমিলার টাইপটা হলো তার পরেরটা, কোথায় যেন এই যে এইটাও পড়তে পারো। এই দুইটা সেম জিনিসই, একটা হলো ফ্লো চার্ট আকারে, আর একটা হলো কি আকারে বলতো, একটা হলো ফ্লো চার্ট আকারে, আর একটা হলো এইভাবে একটু গোছাই দেওয়া। তো এইভাবে প্যাটার্ন আকারে তোমরা যে কোনো দুইটার যে কোনো একটা মুখস্থ করতে পারো, বাট দুইটাও মুখস্থ করতে পারো যদি কারো ভয় লাগে। তো আমরা একটু এই ভয়টা দূর করার জন্য একটু পড়ার চেষ্টা করি। খেয়াল করো মূল ব্যাপারটা কি, যে স্টেজের ক্ষেত্রে মানুষের দিনকে দিন কি হচ্ছে, আগে তো মানুষ অতটা অতটা মানে কি বলে ভালো থাকতো না। ইকোনমিক যে অবস্থা, তারপরে কি যে টেকনোলজিক্যাল যে অবস্থা, এগুলো ভালো ছিল না। কিন্তু দিনকে দিন মানুষের কি হচ্ছে বলতো, আরবানাইজেশন হচ্ছে, মানুষের ইকোনমিক্যাল যে গ্রোথটা আছে সেটা বৃদ্ধি পাচ্ছে, মানুষের টেকনোলজিক্যাল যে চেঞ্জেস আছে সেটা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই যে বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, মানুষ লেজার হচ্ছে, মানে কি মানুষ আইস হইতেছে তোমাদের মতো আমার মতো। আর এই আলসে হওয়ার ফলে কি হচ্ছে, মানুষ কি ফুড প্রসেসড ফুড খাওয়ার দিকে ঝুঁকতেছে। আর বিভিন্ন প্রকার যে মাস মিডিয়ার ক্ষেত্রে ঢালাও ভাবে প্রচার করা হচ্ছে এই খাবার খাইতে হবে। বিভিন্ন মিডিয়া কিন্তু এখন কি শাকসবজির অ্যাড দেয়, নাকি বিভিন্ন প্রকার ফাস্ট ফুডের অ্যাড দেয়, বিভিন্ন প্রকার প্রসেসড ফুডের অ্যাড দেয়। তো এই যে যাবতীয় বিষয়ের কারণে কি কি আমাদের চেঞ্জ আসতেছে, এই চেঞ্জেস গুলো আমরা দেখার ট্রাই করব। এই চেঞ্জেস এর মধ্যে প্রথম দুইটা প্যাটার্ন দেওয়া নাই, বাট ওই দুইটা প্যাটার্ন আবার নিচে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে, এইখানে। ওই দুইটা প্যাটার্ন সামহাও মনে হয় মিস্টেক হয়েছে, সো আমরা এই দুইটা প্যাটার্ন এখান থেকে ডিরেক্ট পড়তে পারি।
এখন খেয়াল করো, আমরা প্যাটার্ন গুলো একটু পড়ার চেষ্টা করি, চলো। তো আমি এই 1 নাম্বার প্যাটার্ন আর 2 নাম্বার প্যাটার্ন এখানে লিখতেছি, আর 3 নাম্বার প্যাটার্ন ওই একটু পরে শুরু করতেছি। তো আমি যদি প্যাটার্ন 1 লিখি, PATTERN, প্যাটার্ন 1 লিখি, চলো। প্যাটার্ন 1টা হলো মূলত কালেক্টিং ফুড। প্যাটার্ন 1টা কি বলতো? কালেক্টিং ফুড, প্রথম পয়েন্ট। প্যাটার্ন 1 হলো কালেক্টিং কালেক্টিং ফুড। তাহলে খেয়াল করো যে কালেক্টিং ফুডের ক্ষেত্রে ওই যে আমরা দেখলাম কি আমরা কোন লাইফস্টাইল পালন করতাম একদম শুরুতে আমরা কি হান্টিং করতাম না? তাহলে হান্টার গেদার, তখন আমাদের লাইফস্টাইলটা কেমন ছিল? হান্টার গেদার লাইফ স্টাইল ছিল। তো এই যে কালেক্টিং ফুডের ক্ষেত্রে, হান্টার গেদার লাইফস্টাইলের ক্ষেত্রে, তখন আমাদের হান্টার গেদার লাইফস্টাইলের ক্ষেত্রে তখন আমাদের ডায়েটটা কেমন ছিল বলতো? তখন আমাদের ডায়েটটা ছিল এরকম যে আমরা তখন কি খাইতাম বলতো? হান্টার গেদার যে লাইফস্টাইলের ক্ষেত্রে আমরা তখন হাই কার্বোহাইড্রেট খাইতাম, হাই কার্বস খাইতাম, CARBS। কার্বস মানে কি? কার্বোহাইড্রেট মানে কি? তোমরা কিন্তু কার্বোহাইড্রেট লিখবা। তারপরে কি খাইতাম? আমরা কিন্তু লো ফ্যাট খাইতাম। আমরা তখন লো ফ্যাট খাইতাম। আবার আমরা তখন লো ফ্যাট তো খাইতামই, তার পাশাপাশি তার পাশাপাশি আমরা তখন আর আগে কিন্তু ফাইবার ও খাইতাম, FIBR, ফাইবার কিন্তু কাইন্ড অফ একটা কার্বোহাইড্রেট। আমরা তাহলে আগে কি করতাম? আমরা তাহলে আগে হাই ফাইবার খাইতাম, হাই কার্বোহাইড্রেট খাইতাম, আর আমরা কি খাইতাম? লো ফ্যাট জাতীয় যে খাবার আছে, তারপরে লো সল্ট জাতীয় যে খাবার আছে, এই ডায়েটটা আমরা অনেক আগে মানে কি অতীতে মেনটেন করতাম। তো খেয়াল করো, এর ফলে যখন আমাদের এই ডায়েটটা ফলো করতাম, এই ডায়েটে ফলো করার পরে আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন ছিল দেখার চেষ্টা করি, চলো। অ্যাক্টিভিটি, আমি জানি এগুলো আস্তে আস্তে পড়তে পড়তে দেখবা মুখস্থ হয়ে গেছে, করতে করতে দেখবা মুখস্থ হয়ে গেছে। তো আগেকার যুগে মানুষের মানে অ্যাক্টিভিটি কেমন ছিল সবাই পারবো, আমরা জানি, কারণ একটু আগে আমরা প্যাটার্নে উপরে আসছি, প্যাটার্ন গুলো সিমিলার টাইপ, এন্ড এই সবগুলো চার্ট দেখতেই কঠিন বাট অনেক ইজি। দেখো, খেয়াল করো, আমাদের তখন কি আগেকার জামানায় কি ছিল বলতো? ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি ছিল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই যে আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল আগে কি ছিল বলতো? আমাদের খুবই বেশি ছিল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই কি ছিল বলতো? বেশি ছিল। তো এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি আগে কি ছিল বলতো? খুবই বেশি ছিল। তারপরে খেয়াল করো, আগেকার জামানায় আমাদের ডিজিজ প্যাটার্ন কেমন ছিল? এসি ডিজিজ প্যাটার্ন কেমন ছিল? TRN ডিজিজ প্যাটার্ন কেমন ছিল বলতো? আমাদের কিছু কিছু ক্রনিক ডিজিজ দেখা যেত, কিছু কিছু অল্প স্বল্প বা কি ক্রনিক, CHRONIC, ক্রনিক ডিজিজ গুলা দেখা যাইতো। তার পাশাপাশি আগেকার জামানায় আমাদের কি ছিল বলতো? হাই ফার্টিলিটি ছিল, আমরা তো একটু আগে পড়ছি আমরা যে হাই ফার্টিলিটি ছিল। আর কি ছিল? হাই মর্টালিটি ছিল। আর হাই মর্টালিটি কেন ছিল বলতো? বিভিন্ন প্রকার যে ইনফেকশিয়াস যে ডিজিজ গুলা ছিল, ইনফেকশনাল, ইনফেকশনাল যে ডিজিজ গুলা ছিল, SEASC ডিজিজ গুলা ছিল, এর কারণে মূলত আমাদের হাই মর্টালিটি রেট দেখা যেত। তো এখানে তোমরা যারা কিছুই বুঝো না তারা আরেকবার একটু খেয়াল করো যে প্যাটার্ন 1-এ আগেকার জামানায় শুরু থেকে আমরা কিভাবে খাবার খাইতাম, আমাদের ডায়েট প্ল্যান কেমন ছিল, আমাদের লাইফস্টাইল কেমন ছিল, এটা মূলত দেখলাম। এরপরে যেটা আছে প্যাটার্ন 2, আমরা এখন পড়বো হলো প্যাটার্ন প্যাটার্ন 2। প্যাটার্ন 2 তে কি আছে মূলত আমরা একটু যদি দেখতে যাই, প্যাটার্ন 2টা যদি আমরা একটু দেখতে যাই, প্যাটার্ন 2 হলো ফ্যামিন, FAMINE। ওই যে আমরা কি মনে আছে পড়ছিলাম যে আমরা হান্টিং করা বাদ দিয়ে এরপরে কি করলাম? এরপর আমরা এগ্রিকালচারের দিকে ঝুঁকলাম। এগ্রিকালচারের দিকে যখন ঝুঁকলাম, আস্তে আস্তে কি হলো? আমাদের এগ্রিকালচারটা ইমপ্রুভ হওয়া শুরু করলো। আর এই যে ইমপ্রুভ হওয়া শুরু করলো বুঝলাম, কিন্তু ওই ইমপ্রুভ হওয়ার আগে কি হতো? বিভিন্ন প্রকার দুর্ভিক্ষ হইতো। তো দুর্ভিক্ষের সময় ওই সময় কি করতো মানুষ? ওই সময় মানুষের কি হইতো আমরা একটু দেখার চেষ্টা করি, বা ওই যে দুর্ভিক্ষ হলো তখন মানুষ কিভাবে আস্তে আস্তে এগ্রিকালচারের কাজ টাজ করতো, বা তখন মানুষের যে ডায়েটারি যে প্ল্যান কি ছিল সেরকম আমরা দেখার চেষ্টা করি। তখন মূলত বিভিন্ন প্রকার স্টার্চি যে খাবার আছে তাই খাইতো। আবার খেয়াল করো, তখন বিভিন্ন প্রকার খাবারের মধ্যে অত ভ্যারাইটি দেখতো না, যা পাইতো তাই ভ্যারাইটি দেখতো না, যা পাইতো যেসব খাবার পাইতো তাই খেয়ে ফেলতো। মানুষ তো খাবারই পাচ্ছে না, তারা আবার ফ্যাট খাবে কিভাবে? তখন তারা কি লো ফ্যাট জাতীয় খাবার খাইতো। আবার তারা কি একটু চেষ্টা করতো যে হাই ফাইবার জাতীয় যে খাবার আছে, যাতে ক্ষুধা কম লাগে, এই হাই ফাইবার জাতীয় খাবার টাবার তারা খেত আর কি। এরপরে খেয়াল করো,
এরপরে খেয়াল করো যে এই যে তখন আমাদের এই যখন দুর্ভিক্ষ হওয়া শুরু করলো লাইফ স্টাইল, আচ্ছা এই যে দেখো তখন এই সময় মানুষের লাইফ স্টাইল কেমন ছিল, তারা না খুবই চেষ্টা করতো ম্যানুয়াল লেবার দেওয়ার জন্য, মানে অনেক কাজ করার চেষ্টা করতো, অনেক কাজ করার চেষ্টা করতো। কি কাজ সেটা? এগ্রিকালচার, যে বেস্ট এগ্রিকাল টিইউআরই টিইউআর এগ্রিকালচারাল, এগ্রিকালচার বেসড কাজগুলো সাধারণত করতো, মানে এগ্রিকালচারাল বেসড লাইফ স্টাইল তারা পালন করতো। তখন মূলত কি কি প্রবলেম দেখা দিত বলতো? কি যেন বলে, দুর্ভিক্ষের সময় মানুষের কিরকম কিরকম প্রবলেম দেখা দিতে পারে বলতো? বিভিন্ন প্রকার ম্যাটার্নাল, MATERNAL, ম্যাটার্নাল এন্ড চাইল্ড যেই হেলথ আছে, ম্যাটার্নাল এন্ড চাইল্ড যেই হেলথ আছে সেই প্রকার ডিফিকাল্টি দেখা যাবে, সেই প্রকার কি ডেফিসিয়েন্সি দেখা যাবে, DEFICIENCIES ডেফিসিয়েন্সি দেখা যাবে। তারপর বিভিন্ন প্রকার কি বলতো ডিজিজ দেখা যাবে, বিভিন্ন প্রকার তাদের কি DIACAS ডিজিজ দেখা যাবে। আশা করি একটু হলেও বুঝছি। তো এর ফলে কি হলো দেখো তো, যে মানুষের যে মর্টালিটি রেট, তখন কি তাহলে কি এই যে ফ্যামিনের সময় দুর্ভিক্ষের সময় মানুষের যে মর্টালিটি রেট কি বাড়বে না কমবে তখন বলতো? তখন কি আরো বৃদ্ধি শুরু করলো, মানুষের মর্টালিটি রেট আরো কি করা শুরু করলো, বৃদ্ধি পাওয়া শুরু করলো। তাহলে আমরা শুরুর প্যাটার্নটা পড়লাম হলো কি কালেক্টিভ ফুড, দ্বিতীয়টা পড়লাম হলো ফ্যামিন। আস্তে আস্তে এখন আমরা পড়বো হলো কি, আস্তে আস্তে এখন আমরা পড়বো হলো প্যাটার্ন থ্রি। তাহলে প্রথম দুইটা প্যাটার্ন এখানে নাই, কিন্তু তোমরা কিন্তু দিয়ে দিবা আমি যেভাবে লিখলাম। তো এই যে প্যাটার্ন থ্রিতে আমরা দেখলাম কি, যে আস্তে আস্তে আমাদের যে রিসেন্ডিং ফ্যামিন, আস্তে আস্তে ফ্যামিনের ক্ষেত্রে রিসেন্ডিং হওয়া শুরু করলো। তখন মানুষের কি ডায়েট কেমন ছিল বলতো? তখন মানুষ স্টার্চি খাবার খাইতো, তখন লো ভ্যারাইটি থাকতো, তখনও কিন্তু লো ভ্যারাইটি থাকতো, তখন হাই ফাইবার খাইতো, তখন ওই সিমিলারলি ফ্যামিনার কি রিসেন্ডিং ফ্যামিন সেম টাইপ না, দেখো তো লেবার ইন্টেন্সিভ কাজ করতো, ওয়ার্ক করতো, অথবা কি বসে থাকতো, লেজার থাকতো। এতে করে দেখো খেয়াল করো যে এতে করে কি হচ্ছে মানুষের, এতে করে কি হচ্ছে বলতো? এতে করে মানুষের যে ম্যাটার্নাল চাইল্ড, ওই যে ফ্যামিলি যেটা বললাম, যে ম্যাটার্নাল এন্ড চাইল্ড হেলথ ডিফিসিয়েন্সি দেখা যায়। তো তারপরে কি হতো বিভিন্ন প্রকার যে উইনিং যে ডিজিজ থাকতো, তারপরে বিভিন্ন প্রকার স্টানিং এইসব ডিজিজ দেখা দিত। এতে করে আস্তে আস্তে কি হতো ব্যাপারটা, যে স্লো মর্টালিটি রেট ডিক্লাইন হওয়া শুরু করলো, স্লো মর্টালিটি রেট ডিক্লাইন হওয়া শুরু করলো। এরপরে খেয়াল করো যে 4 নাম্বার প্যাটার্ন কি আছে। 4 নাম্বার প্যাটার্নটা হলো নন কমিউনিকেবল ডিজিজ। বিভিন্ন প্রকার ডিজিজের মধ্যে এটা একটা নন কমিউনিকেবল ডিজিজ। নন কমিউনিকেবল ডিজিজের সময় মানুষের ক্ষেত্রে কি হওয়া শুরু করলো দেখো তো, খেয়াল করো যে আস্তে আস্তে মানুষের যে ইনক্রিজ দ্য ফ্যাট, তারপরে আস্তে আস্তে মানুষের কি দেখো তো, আগে তো মানুষ কি ফাইবার টাইবার বেশি খাইতো, কিন্তু আস্তে আস্তে মানুষ কি করা শুরু করলো, কিভাবে চেঞ্জ হচ্ছে দেখতেছো বিষয়টা, যে কিভাবে পরিবর্তন হচ্ছে। এই যে ফ্যাটের যে ব্যাপারটা আস্তে আস্তে কি মানুষের খাওয়া শুরু করলো, সুগার বেশি খাওয়া শুরু করলো, বিভিন্ন প্রকার প্রসেসড ফুড খাওয়া শুরু করলো। তারপরে কি হলো, বিভিন্ন প্রকার যে টেকনোলজিক্যাল যে বিষয় আছে এগুলাকে ইনক্রিজ হওয়া শুরু করলো। এর ফলে মানুষ কি লেজার টাইম কাটানো শুরু করলো। আর এই যে যখন এইসব বেশি খাওয়া শুরু করলো, বেশি হওয়া শুরু করলো, তখন কি মানুষের নন কমিউনিকেবল ডিজিজ যে আছে এগুলো আস্তে আস্তে দিনকে দিন কি হচ্ছে, বাড়তে শুরু করলো। আশা করি বুঝছো। তো এই যে এর ফলে কি হচ্ছে, মানুষের কি সমস্যা হচ্ছে দেখো তো, প্রবলেম কি হচ্ছে, মানুষের ওবিসিটি আস্তে দিনকে দিন বাড়া শুরু করলো, বিভিন্ন প্রকার বোন ডেনসিটি দিনকে দিন বাড়া শুরু করলো। তো এর ফলে কি হওয়া শুরু করলো, এর ফলে মানুষের যে লাইফ এক্সপ্যান্ডিসিটি কি বলে এক্সপেন্ড কি অ্যাক্সিলারেট লাইফ এক্সপেক্টেন্সি এক্সপেকটেশন যে আছে। তারপরে কি আছে, মানুষের যে শিফট টু ইনক্রিজ দা নিউট্রিশনাল রিলেটেড নন কমিউনিকেবল ডিজিজ, এগুলো আস্তে আস্তে কি শুরু করলো, বাড়া শুরু করলো। এটা কিন্তু এটা যে নিউট্রিশনাল রিলেটেড নন কমিউনিকেবল ডিজিজ, এটা আস্তে আস্তে দিন কি শুরু করলো বলতো, ইনক্রিজ হওয়া শুরু করলো। কথা আটকে আসতেছে, পানি খাওয়া দরকার। আচ্ছা, এই জন্য কথা আটকে যাচ্ছে। তো ব্যাপারটা কি কি বললাম, অ্যাক্সিলারেটেড লাইফ এক্সপেক্টেন্সি। আর কি বলতো, তারপরে কি আছে, নিউট্রিশনাল রিলেটেড যেই নন কমিউনিকেবল ডিজিজ আছে সেটা আস্তে আস্তে দিনকে দিন কি শুরু করলো, আস্তে আস্তে ইনক্রিজ হওয়া শুরু করলো। আচ্ছা আমি একটু পানি খেয়ে নেই। এক্সপেক্টেন্সি, আচ্ছা সরি। এরপরে খেয়াল করো যে এরপরে আমরা খেয়াল করো যে প্যাটার্ন 5 এ আসবো। প্যাটার্ন 5 এর ক্ষেত্রে খেয়াল করো
যে প্যাটার্ন 5 এর ক্ষেত্রে খেয়াল করো যে বিহেভিয়ার চেঞ্জ মানুষের ক্ষেত্রে দেখো ওই যে হান্টিং থেকে শুরু করে আস্তে আস্তে এখনকার যে অবস্থার দিকে যাচ্ছে আর কি আমরা মানে প্রত্যেকটা প্যাটার্নেই মানে যে যে বিষয়গুলো চেঞ্জেস হচ্ছে সেই চেঞ্জেস গুলো আমরা দেখার চেষ্টা করতেছি মূলত কি প্যাটার্ন 5 এ আমরা বিহেভিয়ার চেঞ্জের যে বিষয়টা সেটা দেখার চেষ্টা করতেছি তো আস্তে আস্তে মানুষের কি বলতো এই যে ফ্যাট কোয়ালিটি আস্তে আস্তে কি শুরু করলো মানুষ আস্তে আস্তে স্বাস্থ্য সচেতন হওয়া শুরু করলো এই যে স্বাস্থ্য সচেতন যখন হলো কারণ কি কখন স্বাস্থ্য সচেতন সচেতন হবে যখন নাকি এরকম ডিজিজ টিজিজ হওয়া শুরু করলো তখন মানুষ কি করতো ফ্যাট তো খাবে খাবে কিন্তু এই যে ফ্যাট কোয়ালিটিটা ঠিকঠাক রাখার চেষ্টা করলো মানুষ তখন ফল ফ্রুট ভেজিটেবল খাওয়া শুরু করলো আর বিভিন্ন প্রকার যে রিফাইন্ড যে কার্বোহাইড্রেট আছে সেগুলো আস্তে আস্তে কমাই দিল তারপরে কি আছে হোল গ্রেন যে ফুড গুলো আছে এগুলো আস্তে আস্তে বাড়ানো শুরু করলো তারপরে কি আছে তারপরে এই যে এইসব যখন করা শুরু করলো আস্তে আস্তে তখন কি হবে বলতো তখন আস্তে আস্তে মানুষের কি হবে ওই বডি ফ্যাটনেস আস্তে আস্তে কমে যাবে কারণ কি কারণ প্যাটার্ন 4 এ আমরা দেখছি যে এই যে ওবিসিটি বিভিন্ন প্রকার বোন ডিজিজ বিভিন্ন প্রকার ডিজিজ হওয়া শুরু করলো এসব তো আস্তে রিডিউস করতে হবে তখন শেষ বয়সে এসে মানুষ কি করে শেষ বয়সে মানুষ এইসব ফলো করে এসব ফলো করার ফলে মানুষের যে ইমপ্রুভ দা বোন হেলথ আস্তে আস্তে কি ইমপ্রুভ হওয়া শুরু করলো এর ফলে কি হলো মানুষের যে হেলথ এজিং মানুষের যে এজিং আস্তে আস্তে হেলথ এজিং আস্তে আস্তে মানুষের কি করলো এক্সটেন্ডেড হওয়া শুরু করলো আর এই যে মানুষের যেই ডায়েট রিলেটেড বা এই যে নিউট্রিশন রিলেটেড নন কমিউনিকেবল যে ডিজিজ গুলো আছে সেটা আস্তে আস্তে কি করা শুরু করলো রিডিউস হওয়া শুরু করলো এই তো টুকটাক কথাবার্তা আশা করি বুঝছো তোমরা এইখান থেকে লিখতে পারো অথবা তোমরা চাইলে এই যে যে সুন্দর করে প্যাটার্ন গুলো লেখা আছে দেখো এই যে কালেক্টিং ফুড ফ্যামিন রিসেন্ডিং রিসিডিং দ্য ফ্যামিন তারপরে নিউট্রিশন রিলেটেড নন কমিউনিকেবল ডিজিজ তারপরে আস্তে আস্তে মানুষের বিহেভিয়ার চেঞ্জ এই যাবতীয় বিষয়গুলাই ওইখানে জাস্ট করে কি ফ্লোচার্ট আকারে দেওয়া আর এখানে একটু ব্যাখ্যা করে দেওয়া আর তোমরা আশা করি এখান থেকে একবার রিডিং দিলে দেখবা যে আমি যা যা বলছি তাই তাই পারবা দেওয়া আছে আর বিষয় হচ্ছে কি এই যে যে এখানে যা যা লেখা আছে না এইগুলো জাস্ট খালি ওই যে খোপ করে দিয়ে দিবা দেখবা যে হয়ে গেছে তুমি দুইটা পড়া থেকে এটাই পড়া আমি মনে করি বেটার আচ্ছা এই যাবতীয় সবকিছু এরকম দিয়ে দিলেই হয়ে গেল আর কি তো এখন আমরা যেটা পড়বো যে নিউট্রিশনের ট্রানজিশনের কারণে যে অ্যানথ্রোপোলজিক্যাল যে পার্সপেক্টিভের যে হেলথ আউটকাম হচ্ছে মানুষের এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব কি কি আউটকাম হচ্ছে মূল আউটকাম কি বলতো এই যে নিউট্রিশন ট্রানজিশনের কারণে মানুষের মূল আউটকাম কি বলতো ওবিসিটি দিনকে দিন কি হচ্ছে বাড়তেছে এন্ড ওবিসিটি কিরকম বাড়তেছে আমরা একটু দেখার চেষ্টা করি 18 প্লাস মানে অ্যাডাল্ট যে মানুষজন আছে এই অ্যাডাল্ট মানুষজনের ক্ষেত্রে যে খেয়াল করো আগে ওবিসিটির হার ছিল 7% কিন্তু সেটা বেড়ে এই যে 1990 সালে সেটা কত পার্সেন্ট ছিল 7% ছিল সেটা দেখো ডাবল হয়ে গেছে ডাবল হয়ে 2022 সালে কত পার্সেন্ট ছিল 16% ছিল দেখছো কত পরিমাণ চেঞ্জে চলে আসছে ওবিসিটির হার কেন মানুষ তো এখন কাজ কাম করে না মানুষ আলসে হয়ে গেছে লেজি হয়ে গেছে মানুষ তো এই যে এইসব কারণে মানুষের ওবিসিটি হচ্ছে এরপরে খেয়াল করো ডাবল বার্ডেন অফ ডিজিজ ডাবল বার্ডেন ডিজিজের মধ্যে কি কি আছে দেখো খেয়াল করো নন কমিউনিকেবল ডিজিজ আছে তারপরে কি লো আচ্ছা নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে খেয়াল করো কি কি আছে সিবিডি আছে ক্যান্সার আছে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ আছে ডায়াবেটিস আছে এই যে খেয়াল করো এই যে এটার যে হার নন কমিউনিকেবল ডিজিজের হার কত পার্সেন্ট চলে আসছে দেখো তো 74% চলে আসছে ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু খুবই হিউজ তারপরে খেয়াল করো লো এন্ড মিডল ইনকাম কান্ট্রিজ এর ক্ষেত্রে দেখো তো এই যে 75% বেশি ডেথ হচ্ছে তারপরে কি খেয়াল করো প্রিম্যাচিওর ডেথ কত পার্সেন্ট হচ্ছে 82% হচ্ছে 82% প্রিম্যাচিওর ডেথ হচ্ছে আর এই যে দেখো খেয়াল করো লো এন্ড মিডল ইনকাম যে কান্ট্রিজ এর ক্ষেত্রে 82% হলো কি প্রিম্যাচিওর ডেথ হচ্ছে আর হলো 75% হলো লো 75% হলো কি যে অ্যাডাল্ট ডেথ হচ্ছে এরপরে খেয়াল করো যে আমরা এখানে এটা যে বললাম হেলথ আউটকাম কি ছিল সেটা এরপরে খেয়াল করো নিউট্রিশন ট্রানজিশনের কারণে যে ইকোনমিক ইম্প্যাক্ট কি পড়ে সেটার বাংলাদেশের পার্সপেক্টিভ আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশের এক্সাম্পল কিরকম যে অ্যাবাউট 1 বিলিয়ন অ্যানুয়ালি মানে প্রত্যেক বছর 1 বিলিয়ন মানুষ প্রোডাক্টিভিটি হারায় মানুষের যে মানে টাকা পয়সা যাই বলো যাবতীয় যে প্রোডাক্টিভিটি হারায় তো এর ফলে কি হয় বলো তো আন্ডার নিউট্রিশনে ভুগে তো এই যে এটার মূল কারণ কি থাকে মূল কজ কি থাকে স্টানিং অ্যানিমিয়া রিডিউসিং দ্য ওয়ার্কফোর্স প্রোডাক্টিভিটি মানুষের যে কাজ করার যে প্রোডাক্টিভিটি ছিল সেটা আস্তে আস্তে দিনকে দিন কি হচ্ছে কমা শুরু করছে এরপরে খেয়াল করো যে ওয়ার্কার্স উইথ স্টার্নিং মে লস আপ টু 22% অ্যানুয়াল ইনকাম কত পার্সেন্ট কমে যাচ্ছে লস হচ্ছে কত পার্সেন্ট 22% তো এর ফলে কি হচ্ছে খেয়াল করো
যে আমরা পড়লাম শুরুতে হেলথ, তারপরে ইকোনমিক, এরপরে খেয়াল করো যে গ্লোবাল ইম্প্যাক্ট। গ্লোবাল ইম্প্যাক্টের ক্ষেত্রে ম্যাল নিউট্রিশন, এই যে ম্যাল নিউট্রিশনের ক্ষেত্রে কেন মানুষের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, মানুষের হেলথ কেয়ার যে কস্ট এটা দিনকে দিন বেড়ে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে মানুষের ইকোনমিক যে গ্রোথ আস্তে আস্তে রিডিউস হচ্ছে। তো এই যে এইসবের ফলে একটা কি গ্লোবাল ইম্প্যাক্ট পড়বে না? মাস্ট বি পড়বে। আশা করি বুঝছো। এরপরের টপিকটা হলো কি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন ট্রানজিশন। তো কি কি ফ্যাক্টর আছে নিউট্রিশন ট্রানজিশনের ক্ষেত্রে, সেই ফ্যাক্টর গুলো আমরা একটু দেখবো। সর্বপ্রথম ফ্যাক্টর হলো ডেমোগ্রাফিক এন্ড ইকোনমিক ফ্যাক্টর। মানুষের কি হচ্ছে পপুলেশন গ্রোথ, তারপরে মানুষের যে ইনকাম এই যে দিনকে দিন বাড়তেছে, তো এর ফলে কি হচ্ছে মানুষের আগের পরিস্থিতি থেকে উন্নত হচ্ছে, উন্নত লাইফস্টাইল লিড করতেছে, মানুষের ইকোনমিক যে অবস্থা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জের ফলে এই চেঞ্জের ফলে মানুষের কি যে নিউট্রিশন ট্রানজিশন হচ্ছে। তো এই যে নিউট্রিশন ট্রানজিশন যে হচ্ছে এটাকে একটা ফ্যাক্টর। এরপরে খেয়াল করো সোশিও ইকোনমিক স্ট্যাটাস। মানুষের এফোর্ডেবিলিটি দিনকে দিন বাড়তেছে। মানুষের যে খাবারের ক্ষেত্রে যে ডাইভার্স আছে, ডায়েটের ক্ষেত্রে বিভিন্ন প্রকার যে খাবার যে খাচ্ছে, এই যে ডাইভার্স ডায়েটের ক্ষেত্রে যে ব্যাপারগুলা, এই যে এটারে আমরা কি বলতে পারি সোশিও ইকোনমিক স্ট্যাটাসের ব্যাপারটা আমরা ধরতে পারি। এইটাও কিন্তু একটা নিউট্রিশনাল ট্রানজিশনের ফ্যাক্টর। এরপরে খেয়াল করো মডার্নাইজেশন বা আরবানাইজেশন, এই জিনিসটাও দিনকে দিন মানুষের কি বলে ডায়েটারি ইনটেকের ক্ষেত্রে চেঞ্জেস নিয়ে আসতেছে। যেমন এর ফলে কি হচ্ছে আরবানাইজেশনের ফলে কি হচ্ছে ইনক্রিজ দ্য অ্যাভেলেবিলিটি অফ প্রসেসড ফুড। এই যে উন্নত হওয়ার কারণে মানুষের যে প্রসেসড ফুড খাওয়ার যে বিষয়টা এটা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এখন খেয়াল করো যে প্রসেসড ফুড অনেক, and এত পরিমাণ প্রসেসড ফুড থাকার কারণে অ্যাভেলেবেল থাকার কারণে মানুষ তো খাবার খাবেই, মানুষের ডায়েটের তো চেঞ্জ হবেই, তাই না? এই যে খেয়াল করো তার পাশাপাশি আরবানাইজড হওয়ার পাশাপাশি মানুষের আর একটা দিক বিভিন্ন মাথায় ঢুকে গেছে যে ওয়েস্টার্ন যে কালচার আছে, ওয়েস্টার্ন যে ইনফ্লুয়েন্সেস আছে বা ওয়েস্টার্ন যে মডার্নাইজেশন যে বিষয়গুলো আছে এটা দিনকে দিন বাড়তেছে। তো এর ফলে মানুষ বিশেষ করে ফাস্ট ফুড, প্রসেস ডায়েট, তারপরে রিডিউস দ্য ট্রেডিশনাল ইটিং, মানে ট্রেডিশনাল যে খাবার দাবার আছে এইসব খাওয়াটা বন্ধ করে ওয়েস্টার্ন কালচারের দিকে ঝুঁকতেছে, ওয়েস্টার্ন ফুডের দিকে ঝুঁকতেছে। এরপরে পাশাপাশি খেয়াল করো মানুষের এই যে নিউট্রিশন ট্রানজিশনের মূল ফ্যাক্টরের ক্ষেত্রে আরেকটা মূল ভূমিকা রাখে কে? ফুড অ্যাডভার্টাইজিং অথবা কি মিডিয়া কি ঢালাও ভাবে কি করতেছে বিভিন্ন প্রকার ফাস্ট ফুডকে কি করতেছে প্রমোট করতেছে, হাই ফ্যাট খাবার জাতীয় হাই সুগার জাতীয় খাবারকে প্রমোট করতেছে এখন। তো এর ফলে কি হচ্ছে এত কিছুর ফলে কি হচ্ছে মূলত কি হচ্ছে নিউট্রিশনাল ট্রানজিশন, মানে মানুষের ডায়েটারি ইনটেকের যে বিষয় বিহেভিয়ার দিনকে দিন চেঞ্জেস হয়ে যাচ্ছে। তো এরপরে লাস্টলি আমাদের লাস্ট অংশ নিউট্রিশন ট্রানজিশনের লাস্ট অংশ হলো কনসিকুয়েন্সেস, মানে মূল কারণগুলো কি কি হইতে পারে আমরা একটু দেখতে পারি। তো চলো মানুষের মানে মূল কারণ কি, মূল কনসিকুয়েন্সেস কি নিউট্রিশন ট্রানজিশনের ক্ষেত্রে। সর্বপ্রথমটা হলো কি যে ওবিসিটি, স্থূলতা, আর কি নন কমিউনিকেবল কি যেন ডিজিজ যেটা বললাম ওইটা। এই যে এটার যে মূল কারণ একটা মানুষের যখন মানে খারাপ অবস্থা, অনেক মোটা হয়ে যাচ্ছে মানুষ, তখন কি বা বিভিন্ন প্রকার ডিজিজ হচ্ছে, তখন কি সে একটু সচেতন হবে। তখন সচেতন হইলে কি তার ডায়েটের যে প্যাটার্ন আছে সেটা পাল্টাই ফেলবে। আর এই যে যখন প্যাটার্ন পাল্টাই ফেলবে তখন কি প্যাটার্ন কোনো খাবারের যে প্যাটার্ন বা ডায়েটারি ইনটেকের যে প্যাটার্ন বা নিউট্রিশনাল যে ইনটেকের যে প্যাটার্ন, এই প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়ার বিষয়টাই কি এটা কি একটা নিউট্রিশন ট্রানজিশনের মূল কারণ হতে পারে না? অবশ্যই। তো ওভারওয়েট, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ক্যান্সার সেম টাইপের। এরপরে খেয়াল করো ডাবল বার্ডেন অফ ম্যাল নিউট্রিশন জিনিসটা কি যে কোএক্সিস্টেন্স অফ আন্ডার নিউট্রিশন, মানে যখন মানুষ আন্ডার নিউট্রিশনে ভোগে তখন কি মানুষ চেষ্টা করবে কি যে তখন আমাদের কি ওভার নিউট্রিশনের দিকে যাইতে, সরি, তখন আমাদের কি খাবার পুষ্টি দরকার, আমাদের আর এই আন্ডার নিউট্রিশনে থাকা যাবে না। আবার মনে করো মানুষের ওভার নিউট্রিশন হচ্ছে, মানে অনেক বেশি খাবার ডায়েটারি ইনটেক করতে পারতেছে। তো ওভার নিউট্রিশন আর আন্ডার নিউট্রিশন এই দুই পর্যায়টাকে নরমাল করার জন্য তখন কি মানুষরা কি করে বলতো, তখন মানুষরা কি করবে ডায়েটারি ইনটেকের যে বিষয়টা সেটা চেঞ্জ করে ফেলবে। আর যখনই নাকি চেঞ্জ করে ফেলবে তখন সেটা আমরা কি বলবো, সেটাকে একটা নিউট্রিশন ট্রানজিশনের একটা মূল কারণ হইতে পারে। এরপরে খেয়াল করো যে ইম্প্যাক্ট অফ হেলথ কেয়ার সিস্টেম, মানে কি হেলথ কেয়ার সিস্টেমটাও আমাদের নিউট্রিশন ট্রানজিশনের একটা কনসিকুয়েন্সেস বা কারণ হইতে পারে। মানে কি রাইজিং দ্য ডিমান্ড অফ ক্রনিক ডিজিজ ম্যানেজমেন্ট, মানে কি এই লং টার্ম যে ডিজিজ গুলো হয় এই লং টার্ম ডিজিজ গুলোকে রিডিউস করার জন্য মানুষের ক্ষেত্রে কি বিভিন্ন প্রকার ডায়েটারি প্ল্যান দিবে, ডায়েট চার্ট দিবে, পুষ্টিবিদদের যে ভূমিকা আছে, এই যে এইসব ভূমিকাগুলাই পাবলিক হেলথের ক্ষেত্রে মানুষের যে ভূমিকাগুলো আছে, এই ভূমিকা যখন মানুষ পালন করবে, মানুষ পুষ্টিবিদের চাহিদা বুঝবে, তখনই আস্তে আস্তে
তখনই আস্তে আস্তে এই হেলথ কেয়ার গুলো সিস্টেম গুলো কি গ্রো আপ হবে, মানুষ একটু সচেতন হবে পুষ্টিবিদের খাবার কাছ থেকে ডায়েট চার্ট নিয়ে রোগ টোগ সম্পর্কে জেনে। তো এর ফলে কি হবে, মানুষ কি তার হ্যাবিটটা, ফুড হ্যাবিটটা কি চেঞ্জ করে ফেলবে, সঠিক ফুড, সঠিক নিয়মে খাবারটা আবার খাবে। তো এই যে যখন মানুষের আগের অবস্থা থেকে আবার যে চেঞ্জেস হয়ে গেল, ওই চেঞ্জ হওয়ার বিষয়টা তখন কি এটা একটা মূল কারণ হতে পারে নিউট্রিশনাল ট্রানজিশনের ক্ষেত্রে। আশা করি এই চ্যাপ্টারটা পুরোপুরি ক্লিয়ার।